আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। বহু বছর পরে একটি মুক্ত পরিবেশে বাংলাদেশের মানুষ তাদের অত্যন্ত আপনজন, নির্ভর করার মতো একজন জাতীয় নেতা, একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক এবং আপনজন ভেবে যাকে মানুষ গ্রহণ করেছিল বাংলাদেশের মানুষ, সেই আপনজন হারানোর বেদনা নিয়ে তারা স্মরণ করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে। এই দিবসটিকে কেন্দ্র করে এবং এর আগে পরে নানা কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী, তার কর্ম, তার আদর্শ, তার দেশপ্রেম, তার সততা, তার সাহস, মুক্তিযুদ্ধে তার অবদান, রাষ্ট্র গঠনে তার অবদান, এই সমস্ত নানা বিষয়ে বহুমাত্রিক আলোচনা আমাদের দর্শকরা ইতিমধ্যে শুনেছেন, জেনেছেন। কিন্তু খুব অল্প চর্চা হয় বা খুব কম লোক জানেন এমন কিছু বিষয়ে আমি ছোট্ট করে আজকে একটু আলোচনা করতে চাই। যদিও এপিসোড নম্বর ২১৫তে তারেকস রিলেভেন্ট টকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন আদর্শ নিয়ে বেশ কিছু কথা বলার চেষ্টা করেছিলাম। আজকে একটা তার এক্সটেনশন পর্ব। এই পর্বে আমি আগেই বলেছি যে মূলত খুব কম চর্চিত হয় অথবা আলোচনায় এসেছে এমন কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত যারা পরবর্তীতে প্রকৃত অর্থেই বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার হয়েছিলেন, তাদের অনেকেই কিন্তু ৭৫-এর পূর্বে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি। যেমন চীনের কথাই বলতে পারি, আমাদের এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উন্নয়ন পার্টনার। আমরা এই রাষ্ট্রের নানা জায়গায় বাংলাদেশ চীন মৈত্রী অনেক প্রকল্প দেখি। সেগুলো দেখে নিশ্চয়ই চীনের জনগণের আমাদের প্রতি ভালোবাসার একটা নিদর্শন এটি আমরা অনুভব করতে পারি। এই চীনের সাথে বন্ধুত্বের সম্পর্ক তার সূচনা কিন্তু জিয়াউর রহমানের হাতে। ১৯৭৫ সালেই এই চীন বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং জিয়াউর রহমান একাধিকবার চীন সফর করেন এবং তার সফরের পরিপ্রেক্ষিতে পরবর্তী খালেদা জিয়াও সেই কন্টিনিউশন রেখেছিলেন। তারেক রহমান তিনিও সেই চীনের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার জন্য ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। গত মে মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফর করেছেন। আমরা যতদূর জেনেছি সম্ভবত প্রধানমন্ত্রী হিসাবে প্রথম রাষ্ট্রীয় সফর তারেক রহমানের, সেটি আগামী অল্প দিনের মধ্যেই চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা প্রত্যাশা করতে পারি এই যে তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ প্রকল্পে চীন হয়তো আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়াবে। এছাড়া আরও অনেক মেগা প্রকল্পে চীনের সহযোগিতা পাওয়া যাবে বলে আমরা প্রত্যাশা করতে পারি। এই সম্পর্কের সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। আমরা ঐতিহ্যগতভাবে মুসলিম দেশগুলোর সঙ্গে আমাদের একটা সম্পর্কের কথা তো আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি, ভাবতে পারি। কিন্তু জিয়াউর রহমানের সময় থেকেই কার্যকরভাবে এই মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক অন্য মাত্রায় সৃষ্টি হয়েছিল, যেটি এখনও অব্যাহত আছে। সবচেয়ে কম যেটি আলোচিত হয় সেটি করেই আমি আমার আজকের আলোচনা সংক্ষিপ্ত করব। সেটি হলো, আমরা অনেক গল্প শুনেছি বিশেষ করে বিগত ১৭ বছরে, যে কেউ বা কারা তারা নাকি পারস্য থেকে এসেছেন, তারাই বাংলাদেশে প্রকৃত শেখ, তারা অনেক উচ্চ বংশের মানুষ, তাদের পরিবারের সাথে তুলনাযোগ্য কোনো পরিবার নাই, এক পরিবার এক ব্যক্তি। এই যে একটা ন্যারেটিভস, সেটি পাঠ্যক্রম থেকে শুরু করে সারা দেশে সমস্ত মিডিয়াকে ব্যবহার করে ইতিহাস রচনা করা হলো নিজেদের মতো করে। তো আমরা এই পরিবারগুলোর, এই যারাই এরকম পারস্য থেকে আসা একমাত্র বনেদি শেখ বলে দাবি করতেন, তাদের পারিবারিক ইতিহাস খুঁজতে গেলে এমন কিছু জিনিস সামনে আসবে যেটি আলোচনা করা আমাদের মতো অন্তত যারা টুকটাক লেখাপড়া জানি তাদের জন্য সঙ্গত নয় বলে সেই আলোচনা আমরা করি না। তবে কার পিতা কে ছিলেন, তার পিতা কে ছিলেন, কার মাতা কে ছিলেন, সেই মাতার পূর্ব ইতিহাস কি, কোন বংশের তারা, তাদের ধর্ম কি, তাদের জাতি কি, তাদের গোত্র কি, এগুলো কিন্তু সহজেই ইতিহাস ঘাটলে পাওয়া যায়। এবং সেটা যে খুব সমৃদ্ধ নয় সেটা কিন্তু আমরা খুব নিশ্চিত। মুখে সে কথাগুলো বলছি না, কারণ প্রায়ত মানুষদের সম্পর্কে খারাপ কথা বলবো না। কিন্তু এই প্রসঙ্গটি এই কারণেই আনলাম, শুধু আমরা একটু উল্লেখ করি যে যারা অন্যকে ছোট করেন, ৪০০ টাকার মেজর বলে অভিহিত করেন,
পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি অফিসারদের তখন পরিমাণ কতজন ছিল, সেখানে একজন অফিসার কৃতিত্বপূর্ণ স্বাক্ষর রেখেছিল পাকিস্তান সেনাবাহিনীতে। 1965 সালের যুদ্ধে জিয়াউর রহমান পাকিস্তানের দ্বিতীয় সম্মানী খেতাব সামরিক বাহিনীর সেটি অর্জন করেছিলেন। তিনি যোদ্ধা হিসাবে এমন নেতৃত্ব দিয়েছিলেন খেমকারান সেক্টরে যে পাকিস্তান সরকারও তার কৃতিত্বকে স্বীকার করতে বাধ্য হয়েছিল। সেরকম একজন ব্যক্তি যিনি পাকিস্তান সেনাবাহিনীর মেজর ছিলেন, তাকে 400 টাকার মেজর তুচ্ছতাচ্ছিল্য করা, এটি কতটা ন্যায়সঙ্গত? নিশ্চয়ই জাতি নানা সময় তার জবাব দিয়েছে। তার মুক্তিযুদ্ধে অবদান নিয়ে তারা সন্দেহ পোষণ করেন, কিন্তু তারা ভুলে যান জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অসামান্য কৃতিত্বপূর্ণ অবদানের কারণে তাদের সরকার 72 থেকে 75 শেখ মুজিবের সরকারই তাকে জীবিত অফিসারদের মধ্যে, জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে উচ্চ যে খেতাব বীরোত্তম, সেই খেতাবে তারা ভূষিত করেছিলেন। জিয়াউর রহমানের পিতা মনসুর রহমান, তিনি দেশ বিভাগের আগে ব্রিটিশ সরকারের একজন চাকুরি ছিলেন, সরকারি চাকরিজীবী, এবং তিনি পেশায় একজন কেমিস্ট ছিলেন, রসায়নবিদ ছিলেন। তা সেই সময় কতটুকু লেখাপড়া জানলে, কতটুকু পেশাগত জ্ঞান দক্ষতা থাকলে ব্রিটিশ সরকারের রসায়নবিদ হিসাবে চাকরি করা যায় নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। এবং তার মাতা জাহানারা খাতুন, লক্ষ্য করুন, আজ থেকে 100 বছরের আগে এই তার মাতা জাহানারা খাতুন, তার ডাকনাম ছিল রানী। এই মহিষী নারী, তিনি সেই সময় এতটা উচ্চ সংস্কৃতিবান একজন নারী ছিলেন বা পরিবারের সদস্য ছিলেন, তিনি করাচি রেডিওতে নিয়মিত সঙ্গীত শিল্পী হিসাবে তিনি তালিকাভুক্ত ছিলেন এবং তিনি খুব ভালো নজরুল গীতি গাইতেন। লক্ষ্য করুন, এত বছর আগে, শত বছরেরও আগে একজন নারী তৎকালীন সেই রক্ষণশীল সমাজ ব্যবস্থায় তিনি করাচি রেডিওতে তালিকাভুক্ত শিল্পী ছিলেন এবং তিনি নজরুল গীতি গাইতেন। যেই সন্তানের পিতামাতা এত ঐশ্বর্যমণ্ডিত, সেই সন্তান জিয়াউর রহমান, তিনি কতটা উন্নত মানসিকতার হতে পারেন, তার জ্ঞান গভীরতা কতটা হতে পারে আমরা সহজেই অনুমান করতে পারি। এমনকি জিয়াউর রহমানের দাদা কামাল উদ্দিন মণ্ডল, মৌলভী কামাল উদ্দিন মণ্ডল, তিনি তাদের যে নিজস্ব এলাকা বগুড়া বাগবাড়ি মাইনারি স্কুলের তৎকালীন সময় তিনি প্রধান শিক্ষক ছিলেন। লক্ষ্য করুন, জিয়াউর রহমানের দাদা, তিনি সেই সময় একটি মাইনর স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। আরেকটি তথ্য যেটি অনেকেই অনেক সময় আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, সকলে গড়ে জানেন না, ওই যে আমি বললাম জিয়াউর রহমানের দাদার নাম মৌলভী কামাল উদ্দিন মণ্ডল। ফলে আপনাদের বোঝার সুযোগ আছে। জিয়াউর রহমানের বংশ পরিচয় অনেকেই জানতে চান। বংশ পরিচয় হিসেবে জিয়াউর রহমান মণ্ডল বংশের, এবং উত্তরবঙ্গে আমরা জানি মণ্ডল বংশ খুবই ঐতিহ্যমণ্ডিত একটি বংশ, সেই বংশের তিনি একজন সদস্য। এই তথ্যগুলো পাশাপাশি আরও একটু বলতে চাই, জিয়াউর রহমানরা 5 ভাই ছিলেন। তিনি স্বজনপ্রীতির ঊর্ধ্বে এতটাই জীবনযাপন করেছেন, তার এই 5 ভাইকে তার জীবদ্দশায় তো বটেই, এখনও অনেকে চেনেন না। তিনি 5 ভাইয়ের মধ্যে মেজো ছিলেন, তার কোনো বোন ছিল না। তার বাকি 4 ভাই, তারা নিজ যোগ্যতায় সরকারি এবং বেসরকারি অনেক উচ্চ পদে তারা দায়িত্ব পালন করেছেন, অথচ বাংলাদেশের মানুষ তাদেরকে চেনে না। এতটাই স্বজনপ্রীতির ঊর্ধ্বে জীবনযাপন করেছেন জিয়াউর রহমান। এমনকি ইতিহাস সাক্ষ্য দেবে, আমরা জিয়াউর রহমান যতদিন জীবিত ছিলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেবলমাত্র বেগম জিয়া, ফার্স্ট লেডি হিসাবে বেগম জিয়া, এই হিসাবেই আমরা চিনেছি। তিনি যে বেগম খালেদা জিয়া বা খালেদা খানম, এই নামটি আমরা জেনেছি জিয়াউর রহমানের মৃত্যুর পরে। খালেদা জিয়া যখন দল পরিচালনার দায়িত্বে আসলেন, দলের দায়িত্ব নিলেন, তখন থেকে আমরা জানি যে তার নাম খালেদা খানম বা বেগম খালেদা। পরবর্তীতে স্বামীর নাম যুক্ত হয়ে তিনি হলেন বেগম খালেদা জিয়া। এতটাই স্বজনপ্রীতির ঊর্ধ্বে ছিলেন, সততার কথা আমি আগের এপিসোডে বলেছি। ফলে কিছু তথ্য সম্ভবত আপনারা অনেকেই এই প্রথম জানলেন। যারা জানলেন তাদের জন্য শুভকামনা। আরও এরকম আমি মাঝে মাঝে চেষ্টা করব যে আলোচনাগুলো কম চর্চা হয় জিয়াউর রহমান সম্পর্কে, সেগুলো আপনাদের সামনে পর্যায়ক্রমে আমি উপস্থাপন করব, এরকমই চেষ্টা করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। অনেক ধন্যবাদ।